ম্যাডাম, মহেশ প্রত্যেক শনি আর রবিবার গোবর্ধনে যায়। হতে পারে ম্যাডাম এবারও গোবর্ধনেই গেছে। একটা কাজ করো, ওর ফোনটা সার্ভিলিয়েন্সের মধ্যে রাখো। ও গ্রাম থেকে বেরোনোর পর থেকে ওর ফোন সুইচড অফ। আমাদের একটা সার্চ টিমকে গোবর্ধন পাঠিয়ে দাও। গোবর্ধনে ওর সমস্ত ঠিকানা খুঁজে বের করো। ম্যাডাম, হরির বাড়িতে একজন সাপুড়িয়া এসেছিল, বলেছে ওই নাগিনকে আবার এক মহিলা করে দেবে। কি? আবার এটা কি নতুন ড্রামা? জয় নাগমাতার, জয় নাগমাতার, জয় নাগমাতার, জয় নাগমাতার, জয় নাগমাতার, জয় নাগমাতার। বাবা, আচ্ছা ওই সাপুড়েটা কি সত্যি আমার দিদিকে আগের রূপে ফিরিয়ে দেবে? আরে হ্যাঁ, জয় নাগমাতার, জয় নাগমাতার, জয় নাগমাতার। হরি, তুই এখনো রাগ করে আছিস আমার উপর? যদি কাল অদ্ভুত কিছু ঘটেও যায়, তাহলে নিজের মেয়েকে কি নিজের বাড়িতেই রাখবি? জয় নাগমাতার, জয় জয় নাগমাতার, জয় জয় নাগমাতার, জয়। আরে এদিকে আসো, ওই দেখো কি হয়েছে। সরুন এখান থেকে। সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও, রাস্তা দাও, সরে যাও। ম্যাডাম, এ তো সেই সাপুড়ে যে বলেছিল নাগিনকে মহিলা বানিয়ে দেবে, কিন্তু একেই তো সাপে কাটলো। ম্যাডামের ঝুড়িতে বুড়ির ছবি পাওয়া গিয়েছে। বুড়িকে নাগিন বানাবার ষড়যন্ত্রের সঙ্গে এই সাপুড়েটার কোনো না কোনো ভাবে যোগাযোগ ছিল। আমার ওর পুরো হিস্ট্রিটা চাই। আচ্ছা ম্যাডাম। আচ্ছা, এই মহেশ তো তখনই ছাতাগ্রাম থেকে বেরিয়েছিল না, ঠিক যখন এই সাপুড়েটা হরির বাড়িতে গেছিল? হ্যাঁ ম্যাডাম। মহেশের কোনো খোঁজ পেলে? আমাদের পুরো টিম মহেশকে খুঁজছে। ওদের বলো তাড়াতাড়ি করতে। ম্যাডাম, ওই সাপুরের বাড়ি কৌশিকালানে। আর আশ্চর্যের ব্যাপার এটাই যে ওর ঝুপড়িতে টিভি, ফ্রিজ সবই রয়েছে ম্যাডাম। ম্যাডাম, ও স্ত্রী মহেশের ছবি আইডেন্টিফাই করেছে। আর মহেশ এক দুবার এই সাপুরের সঙ্গে দেখা করতে গিয়েছিল ম্যাডাম। তার মানে বুড়ির নাগিন হওয়ার ষড়যন্ত্রে সামিল হওয়ার জন্য সাপুড়েকে টাকা দেওয়া হয়েছিল, আর ওই হয়তো ওই সাপটাকে সাপ্লাই করেছিল। কিন্তু ম্যাডাম, এই সাপুরেই যখন ওই মহেশকে সাপটা দিয়েছিল তখন ও কেন বলেছিল যে ওই সাপকে আবারও মানুষ রূপে করে দিতে পারবে? তাহলে কি বুড়ি বেঁচে আছে? আর এই কেসে আমাদের ইনভলভমেন্ট দেখে মহেশ বুড়িকে আবার কোনো চাপ দিচ্ছিল না তো? হতে পারে বুড়িকে চাপ দিয়ে ওকে ওই নাটকের মধ্যে টেনে আনা হচ্ছে। কিন্তু ওই সাপুরের মৃত্যুর কি রহস্য এটা বুঝতে পারছি না। দেখো, যত এই মৃত্যুর ঘটনা ততটাই রহস্যময় যতটা এই ষড়যন্ত্রটা। আর এই সমস্ত রহস্য থেকে তখনই পর্দা উঠবে যখন সেই লোকটাকে ধরতে পারবো যে লোকটা অ্যাকচুয়ালি এই ষড়যন্ত্রটা প্ল্যান করেছে। কিন্তু আমরা এখনো পর্যন্ত মহেশকে গোবর্ধনে খুঁজে পাইনি। মহেশ প্রতি সপ্তাহে ওখানে যেত, তার মানে ওর একটা পার্মানেন্ট ঠিকানা ওখানে রয়েছে। সবাইকে বলো গোটা এলাকাটা খুঁজে দেখতে। অমির মোবাইল নাম্বার, ল্যান্ডলাইন সমস্ত কিছু সার্ভিলিয়েন্সের মধ্যে ফেলো। যে কোনো ভাবেই হোক আমাদের মহেশকে ধরতে হবে। ঠিক আছে ম্যাডাম। স্যার, সাপুড়েকে ঘিরে যা যা ইনফরমেশন পেয়েছি তার থেকে এটা পরিষ্কার যে বুড়ির নাগিন হওয়ার পেছনে একটা ষড়যন্ত্র রয়েছে। তাহলে অন্ধবিশ্বাসের নামে চলা এই নাটকটা যত তাড়াতাড়ি পারো বন্ধ করো। ওই সাপটাকে ওদের থেকে নিয়ে নাও, আর এটা জানবার চেষ্টা করো যে ওই সাপুরের মৃত্যুটা এই সাপের ছোবলেই হয়েছে কি না। সো জয় নাগমাতার, জয় জয় নাগমাতার, জয় জয় নাগমাতার, জয় জয় নাগমাতার, জয় জয় নাগমাতার, মাতে ঘরে যা। জয় নাগমাতার, জয় জয় নাগমাতার, জয় জয় নাগমাতার। কি ব্যাপার দরগা ম্যাডাম? এই সাপটাকে এখানে রাখা যাবে না। ব্যাস, আমাদের কাছে অর্ডার আছে এই সাপটাকে এখান থেকে
নিয়ে যাওয়ার জন্য। কেউ যদি কোনো রকমের ঝামেলা পাকাবার চেষ্টা করে তাহলে ওর সাথে সাথে তোমাদের সকলকে নিয়ে চলে যাবো আমি। দারোগা ম্যাডাম, ওকে এখান থেকে নিয়ে যাবেন না দারোগা ম্যাডাম। আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাবেন না দারোগা ম্যাডাম, ওকে এখান থেকে নিয়ে যাবেন না। না, আমার মেয়েকে নিয়ে যাবেন না। নাগিনকে আবার বুড়ির রূপে ফিরিয়ে দেওয়ার ঘোষণা করা সাপুরের রহস্যজনক মৃত্যুতে এই ষড়যন্ত্রের র্যাকেট অনেক বড় বলে মনে হচ্ছিল। সাপুরে এবং মহেশের হাবভাব দেখে তো এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে এই ইচ্ছাধারী নাগিনের ষড়যন্ত্রে বুড়ির স্বামী মহেশ এবং বুড়ির শ্বশুরবাড়ির লোকেরাই যুক্ত ছিল। কিন্তু বুড়ির স্বামী মহেশের এই হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ায় তার গ্রেফতারির সমন জারি করা হলো। অপেক্ষা ছিল শুধু তার ধরা পড়ার। কিন্তু মহেশের সন্ধানে নতুন কিছু রহস্য ভেদ করা এখনো বাকি রয়েছে। এই লোকটাকে কোথাও দেখেছো? হ্যাঁ, তো আমাদের পাশেই থাকে। এ আর এর বউ আমার দোকান দিয়েই তো মাল নিয়ে যায়। ম্যাডাম, এই বাড়িতেই মহেশ থাকতো ভাড়ায় নিজের বউয়ের সাথে। বউ মানে? বুড়ি? আগে না, অন্য আর এক কোনো মহিলার সাথে। আপনি ম্যাডামকে বলুন না যা বলেছিলেন। হ্যাঁ ম্যাডাম, 3 মাস ধরে দুজন এখানে থাকতো। কাল রাতেই হঠাৎ করে বাড়ি খালি করে চলে গেছে। আচ্ছা, ওই মহিলার নাম বলতে পারবেন আপনি? শুনিনি ওর নাম। আচ্ছা, আর কিছু জানেন আপনি ওই সুনিধির ব্যাপারে? মানে ও কোথায় থাকতো, ওর মা বাবাকে, এইসব? না ম্যাডাম, ও খুব একটা কারোর সাথে কথা বলতো না। এই সুনিধির একটা স্কেচ তৈরি করো আর ওর ব্যাপারে সব খোঁজ খবর নাও। ও কি সত্যি মহেশের স্ত্রী ছিল নাকি দুজনের মধ্যে অন্য কোনো সম্পর্ক ছিল? হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম, এটাও তো হতে পারে যে মহেশ সুনিধিকে পাওয়ার জন্য বুড়িকে মেরে ওকে নাগিন বানানোর মিথ্যে খবর ছড়িয়েছে। হতে পারে, কিন্তু তাতে অমির আসলে কতটা লাভ হবে সেই বিষয়ে খোঁজ খবর নিতে হবে। কারণ বুড়ি নাগিন হওয়ায় অমিরও কিন্তু বেশ লাভ হয়েছে। ওকে ম্যাডাম, অমির নাতি বিনয় 2 দিন ধরে নিখোঁজ। ম্যাডাম, আমি সত্যি কথা বলছি। আমি তো জানিই না যে এই সুনিধি কে। মহেশ তো প্রতি সপ্তাহে গিরিরাজের দর্শনে চলে যেত। কিন্তু করতো তো সুনিধির দর্শন। আচ্ছা, এবার এটা বলো যে বিনয়কে কোথায় সরিয়ে দিলে তুমি? আমি কাউকে সরিয়ে দিতে যাব কেন? ও তো নিজেই গেছে কাশি। মহেশের গোবর্ধনে ভক্তি, বিনয়ের আবার কাশিতে, আর তোর নগ মাতার। তোমরা এই 3 ভক্ত মিলে বুড়ির সাথে ঠিক কি কি অপরাধ করেছো আমাকে বলো, তা না হলে আমি কিন্তু। কোনো অপরাধ করিনি ম্যাডাম। আমি তো এক কথা বারবার বলতে বলতে পাগল হয়ে তোর এই যাচ্ছি। নাটকের পর্দাটা না খুব তাড়াতাড়ি আমরা ফেলে দেবো, এটা জেনে রাখিস তুই। তারপর আমাদের হাতে ধোলাই খেয়ে খেয়ে তুই পাগল হয়ে যাবি, মনে রাখিস। ম্যাডাম, সাপুরের পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে। ওর মৃত্যু সাপের কামড়েই হয়েছে। সেই সাপটা যেটা আমরা হরির বাড়ি থেকে উদ্ধার করেছি? না ম্যাডাম, আরেকটা কথা, ওটা নাগিন নয়, নাগ। সাপুরেদের পোষা সাপ, যাদের দাঁত ভাঙা থাকে। তার মানে সাপুরের নাগকে নাগিন বলে মহেশের হাতে তুলে দেয়, আর তাকেই নাগমাতা ভেবে গ্রামের লোকেরা জয় জয়কার করতে শুরু করে। তার মানে ষড়যন্ত্রটা যে করেছে এবং যারা সেটা সত্যি বলে মেনে নিয়েছে, দুজনেই তো সীমা পার করে দিয়েছে। এ তো দিনে দুপুরে একেবারে ভেলকি দেখার মতো ব্যাপার। ম্যাডাম, হরি দেখা করতে এসেছে, বলছে ও নাগিন কন্যাকে ফিরিয়ে দিতে হবে। দারোগা ম্যাডাম, আমার মেয়েকে ছেড়ে দিন। দারোগা ম্যাডাম, আমার মেয়েকে ছেড়ে দিন। কেন নাগিনটাকে চাস তুই? হ্যাঁ, কেন চাস তুই? ওর মাধ্যমে যাতে টাকা রোজগার করতে পারিস? সে কথা নয় দারোগা ম্যাডাম, আমি আমার মেয়েকে আমার কাছেই রাখতে চাই। অন্ধবিশ্বাসের একটা লিমিট থাকে হরি। দেখ, এখান থেকে বেরিয়ে যা, তা নাহলে সবার উপর যে রাগ হয়ে আছে সেই মাসও তোকে একাই দিতে হবে। দারোগা ম্যাডাম, আমি এখান থেকে চলে যাব, কিন্তু শুধু এই কথা বলুন যে আমার মেয়েকে আপনি কবে ছাড়বেন। আরে এই মূর্খ লক্ষ্য থাকার, বুড়ি কোনো ইচ্ছাধারী নাগিন ছিল না। তুই জানিস বুড়ির স্বামীর আরো একজন স্ত্রী রয়েছে? তোর জামাই তোর মেয়ের সতীনের সঙ্গে পালিয়ে গেছে রে। বুড়ির নাম করে যে নাগিনকে তোরা সবাই পুজো করছিস না, ওটা আদৌ নাগিন নয় রে, ওটা নাগ। নাগ। এবার সবাই ওই নাগকে পুজো করবি। জামাই এরকম কাজ করেছে? বুড়ি, আমার বুড়ি কোথায় দারোগা ম্যাডাম? তোর
তোর বুড়ি আদৌ বেঁচে আছে কি মরে গেছে সেটাও আমরা জানি না। খুব বড় একটা খেলা চলছে ওই বুড়িকে ঘিরে, আর তার থেকেও বড় ষড়যন্ত্র করা হয়েছে ওই সরল গ্রামবাসীদের সাথে, অন্ধবিশ্বাসের জন্য যাদের বোকা বানানো হয়েছে। আমার বাবা বলে যে আগের সাপুরেটার মতো আরো একটা সাপুরেকে উনি খুঁজে বের করবেন, যার ফলে আমার বুড়ি দিদি আবার আগের রূপে ফিরে আসবে। বাবা, 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 কি হয়েছে বাবা? তুমি আর একটা সাপুরে খুঁজে বের করেছো? বলো না বাবা, আমার বুড়ি দিদি আবার কবে আগের রূপে ফিরবে? আমাদের বুড়ি মা নাগমাতা নয়, আমাদেরকে বোকা বানানো হয়েছে। অন্ধবিশ্বাসের জালে জড়িয়ে থাকা হরির মনে গভীর ধাক্কা লেগেছিল, আর এখন যখন সে বুঝতে পারল তখন অনেক দেরি হয়ে গেছে। কারণ যে মিথ্যেকে সে সম্মান বলে ভাবছিল সেই মিথ্যে এখন তাকে দয়ার পাত্র করে তুলেছে। বুড়ি কোথায় রয়েছে, কি অবস্থায় রয়েছে, এই সব বিষয় এখন একজন বাবাকে চিন্তিত করে তুলেছে। কিন্তু কালোকে যারা সাদা ভেবে ভুল করে সেই সব মানুষদের পরিণাম সবসময় হরির মতোই হয়। পুলিশ হরির মাধ্যমে গ্রামবাসীদের অন্ধবিশ্বাস ভাঙতে সফল হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু এই অন্ধবিশ্বাস যে তৈরি করেছিল সেই অপরাধী এখনো পুলিশের নাগালের বাইরে। তারপর এমন কিছু ঘটল যা এই কেসের দিশাই বদলে দিল। এসো ম্যাডাম, এই লোকটা আজ সকালে অমিকে এক যুবতীর সাথে দেখেছে। বলো ম্যাডাম কে? ম্যাডাম, আমার চায়ের দোকান বাস স্ট্যান্ডের পাশে। আমি দেখলাম যে অমিবাবু গাড়ি করে একজন মহিলাকে নিয়ে এলেন, আর ওখানে ওনাকে ছেড়ে দিয়ে চলে গেলেন। ওই মহিলা এতটাই ঘোমটা দিয়েছিল যে ওর মুখটা আমি দেখতে পাইনি, কিন্তু আমি অমিবাবুকে দেখেছিলাম। ঠিক আছে, তুমি যাও। ম্যাডাম, কে হতে পারে ওই মেয়েটা? ওটা আবার বুড়ি ছিল না তো? আচ্ছা ম্যাডাম, ওই সাপুরেকে আবার অমি ডাকেনি তো যে ও নাগিনকে মহিলা বানিয়ে দেবে? না, যদি এটা সত্যি হতো তাহলে ওই সাপুরেটা এই ঘটনা নিশ্চয়ই ঘটাতো, কিন্তু আমরা তো লাশ পেয়েছিলাম ওখানে। অন্য কোনো চক্কর আছে। সবাই চুপ করো। দেখো, আমরা এখানে মারপিট করতে আসিনি। ব্যাস, ওই অসভ্য অমিকে ধরে নিয়ে দারোগা ম্যাডামের হাতে ধরিয়ে দেব। ও আমাদের সবাইয়ের আবেগকে আঘাত করেছে। ওই আমার বুড়ির শত্রু, দরজা খোল, নাহলে ভালো হবে না কিন্তু। বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি, বেরিয়ে। এসব কি নাটক চলছে এখানে? দারোগা ম্যাডাম, ও আমাদের ব্যাস, অনেক শুনেছি আমি, আর কিছু শুনতে চাই না। ওকে নিয়ে এসো থানাতে। চল। মারবেন না, মারবেন না। আমি স্বীকার করছি যে আমি বুড়ির নাগমাতা হওয়ার গল্পটা পঞ্চায়েতে জেতার জন্য সাজিয়েছিলাম, কিন্তু মায়ের দিব্যি আমি বুড়ির কোনো সর্বনাশ করিনি। আজ ভোর 4টে নাগাদ বাস স্ট্যান্ডে কোন মেয়েকে ছাড়তে গেছিলিস তুই? হ্যাঁ, আরে বলবি তুই নাকি আরো দুঘা দেব? ও মহেশের প্রথম স্ত্রী ছিল। সুনিধি, মানে নিজের ছেলের কুকর্মের সব খবরই জানা ছিল তোর? আমি কিছু জানতাম না, আমি কিছু জানতাম না। ওর সাথে কাল প্রথম দেখা হয় আমার। ও কেন গেছিল তোর কাছে? ও আমার কাছে টাকা নিতে এসেছিল। মহেশ কোথায়? প্রথমে বলো যে তুমি কে? আমি ওর স্ত্রী হই। মহেশ, মহেশ! মহেশকে ওখানে দেখতে না পেয়ে ও আমাকে হুমকি দিল। আপনার
আমার ছেলে আমাকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছে যে এই বাড়ির বউ করে নিয়ে আসবে। দেখো মা, ওর জন্যে আমরা তোমার কাছে ক্ষমা চাইছি। এবার আপনি নাক খাত দিন বা আপনার ছেলে, আমি আর কারোর কথা শুনবো না। স্বস্তিতে বাঁচতে দেবো না আপনাদেরকে। আমি পুলিশে কেস করব আপনাদের বিরুদ্ধে। তারপর ও বলল যে যদি আমরা ওকে 2 লাখ টাকা দিই তাহলে আমার আর মহেশের পিছনে আর ছেড়ে দেবে। তাহলে তুই কি করলি? বাঁচার জন্য আর কি করব? একে আপনারা সন্দেহ করছিলেন, তার উপর আর সমস্যা বাড়াতে চাইনি আমি। তার মানে তুই ওকে 2 লাখ টাকা দিয়ে দিস? হ্যাঁ, খুব ভয় পেয়ে গেছিলাম আপনাদের কোনো লোক যাতে কোনোভাবেই ওকে দেখে না ফেলে, তাই আমি ওর কাছে অনুরোধ করি যেন ভোর 4টে অবধি বাড়িতে থেকে যায়। তারপর ভয়ে লুকিয়ে লুকিয়ে বাস স্ট্যান্ডে ছেড়ে আসি ওকে। কোনো ঠিকানা জিজ্ঞাসা করেছিলিস ও কোথা থেকে এসেছিল বা কোথায় যাবে তখন? দেখুন ম্যাডাম, আমি যে ওকে কিছু জিজ্ঞাসা করব এমন কোনো বুদ্ধিই আসেনি মাথায়। যদি অমি সত্যি কথা বলে তাহলে এটাও হতে পারে যে মহেশ নিজেই সুনিধিকে পাঠিয়েছে বাবার কাছ থেকে টাকা নেবার জন্য। আমার তো মনে হচ্ছে বুড়িকে নাগিন সাজানোর এই ষড়যন্ত্রটা মহেশই করেছিল। হরিয়ার গ্রামবাসীদের মতো অমিও এই কথাটা বিশ্বাস করতে শুরু করে। ও এটাই ভুল করেছিল যে মহেশের এই ষড়যন্ত্রের সুযোগ নিজের জনপ্রিয়তা বাড়াতে কাজে লাগিয়েছিল। আচ্ছা, হরি আমাদের বলেছিল যে মহেশ ওই নাগিনকে জঙ্গলের মধ্যে রেখে আসতে চেয়েছিল আর অমি এটার বিরুদ্ধে ছিল। হ্যাঁ ম্যাডাম। একটা কাজ করো, তুমি বাস স্ট্যান্ডে যাও আর খোঁজ নাও যে সুনিধি কোন বাসে চড়েছিল। সুনিধিকে খুঁজতে খুঁজতে আমরা হয়তো মহেশের কাছে পৌঁছে যেতে পারি। আচ্ছা ম্যাডাম। স্যার, ইনি আমার বাসে উঠেছিলেন। ওনাকে আমি কানপুর বাইপাসের বাস স্টপে ছেড়েছিলাম। হতে পারে মহেশের সুনিধি এখানেই কোনো লজের মধ্যে লুকিয়ে আছে। নিজেদের কাজ শুরু করে দাও। এদের দুজনকে দেখেছো? হ্যাঁ ম্যাম, এরা আমাদের গেস্ট হাউসেই আছে। এদের রুমের মাস্টার কি আছে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। দরজা খোলো। আরে আপনারা এভাবে কি করে ভেতরে এলেন? মহেশ কোথায়? মহেশ? আমি জানি না। যাও গিয়ে সার্চ করো। ওদিকটা দেখো। ম্যাডাম, এখানে নেই ও। মহেশের সাথে আমার 2 বছর ধরে অ্যাফেয়ার ছিল। এই 1 বছর আগে আমরা কোর্ট ম্যারেজ করেছি, কিন্তু ও কখনো ওর বাড়ির লোকদের সাথে দেখা করায়নি, শুধু আমায় মিথ্যে আশ্বাস দিয়ে গেছে। আমি আসছি, সামনের সপ্তাহে আবার আসবো। একটা কথা বলো তো, আমাকে কি চিত্রহার পেয়েছো? সপ্তাহে সপ্তাহে দেখতে আসবে আর গুনগুন করে বেরিয়ে যাবে? তোমাকে আমি ভালোভাবে বলছি, কিন্তু হয় সারা জীবনের জন্য আমার সাথে এখানে থাকো, নয়তো আমাকে তোমার গ্রামে নিয়ে চলো। আরে, আমি তোমাকে কতবার বোঝানোর চেষ্টা করেছি। আমার বাবার মাথায় ভোটে জেতার ভূত চেপেছে। তুমি অন্য জাতের বলে তোমাকে কখনো মেনে নেবে না। যদি এমনটাই ছিল তাহলে বিয়ে করলে কেন আমায়? বিয়ে করেছি কারণ, দেখো, বিয়ে করেছি কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। আমাকে কিছুটা সময় দাও, তোমার সব অভিযোগ আমি দূর করে দেব। ও আমায় মিথ্যে আশ্বাস দিয়ে যেত আর আমি বোকার মতো শুনতাম। আর এই 1 মাস আগে আমি জানতে পারি যে ও অন্য আরেকটা মেয়েকে আবার বিয়ে করেছে। কি করে জানতে পারলে তুমি? আমায় কে একজন ফোন করেছিল, জানি না সে কে ছিল, শুধু এটুকুই বলেছিল যে ও আমায় ঠকাচ্ছে আর ও আমাকে বুড়ির সাথে মহেশের বিয়ের ছবিও পাঠায়। কোথায় তুমি? এক্ষুনি বাড়িতে এসো। আমি কিচ্ছু শুনতে চাই না, হয় তুমি এসো না তো আমি যাব। এসব কি? কেন আমার জীবনটাকে শেষ করলে তুমি? আমাকে ক্ষমা করে দাও, আমি বিয়ে করতে চাইনি। আমার বাবা জোর করে আমাকে এই বিয়েটা দিয়ে দেয়। তাহলে তুমি আমায় ফাঁসি দিয়ে দাও। আরে না, এরকম করে বলো না, আমি মরে যাব তুমি না থাকলে। যদি আমায় এতটাই ভালোবাসো তাহলে এক্ষুনি এই মুহূর্তে নিজের সাথে আমায় বাড়িতে নিয়ে চলো, নয়তো আমি নিজেই ওখানে গিয়ে সবাইকে সবকিছু বলে দেবো কিন্তু। আর তারপর কেরোসিন তেল ঢেলে ওই সতীনের গায়ে আগুন লাগিয়ে দেবো আরে কিন্তু। না, তুমি এসব অনিষ্ট করবে না।
আমাকে আরো কিছুটা সময় দাও, আমি একটা না একটা রাস্তা বের করবই। ও আমায় কথা দিয়েছিল যে ও বুড়িকে ডিভোর্স দিয়ে আমাকে ওর সাথে গ্রামে নিয়ে যাবে, কিন্তু আমার থেকে সেই ঘরটাও কেড়ে নিল যেটাতে আমি থাকতাম। একটা কাজ করো, তাড়াতাড়ি সমস্ত জিনিসপত্র গুটিয়ে নাও, আমাদের এখান থেকে যেতে হবে। এক রাতের মধ্যে ওই বাড়িটা আমরা খালি করে দিই, আর ও আমাকে এখানে এই গেস্ট হাউসে নিয়ে আসে। আমি একটু আসছি। তারপর ও এখান থেকে চলে গেল, আর কোনো দিন ফিরল না। ওকে অনেকবার ফোন করেছি, কিন্তু ওর ফোন বন্ধ। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এই মুহূর্তে সুইচ অফ আছে। দুদিন আমি ওর জন্য অপেক্ষা করলাম, কিন্তু যখন দেখলাম ও ফিরল না, তখন আমি নিজেই ওর গ্রামে চলে যাই। তুমি ওর মা বাবার কাছে 2 লাখ টাকা চেয়েছিলে। আগে হ্যাঁ চেয়েছিলাম, কিন্তু আমি কি করব? আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। আমি অনাথ, আমার আপনজন যদি কেউ থাকতো তাহলে আমি ওই মহেশের কথাই কিছুতেই ভুলতাম না। মহেশের ফোন তো গত 5 দিন ধরে অফ রয়েছে, আর তুমি এক্ষুনি বললে যখন ও তোমাকে এই গেস্ট হাউসে নিয়ে এসেছিল ও কোনো একটা ফোন রিসিভ করেছিল। আগে ওর কাছে 2টো ফোন আছে। নম্বরটা দাও। আচ্ছা। ম্যাডাম, সুনিধি যে নাম্বারটা দিয়েছিল সেটা মহেশের গোবর্ধনের নাম্বার, যেটা গত 4 দিন ধরে বন্ধ। তার মানে সুনিধি সত্যি কথা বলছিল। আর সেম অ্যাড্রেসে মহেশের নামে আরো একটা নাম্বার রেজিস্টার্ড আছে, যেটাও 1 মাস আগে নিয়েছিল। আর সেই নম্বরটা অন আছে? না ম্যাডাম, কিন্তু আমরা ওই নাম্বারে গত 15 দিনের লোকেশন চেক করেছি। প্রথমে লোকেশন ছাতাগ্রাম আর কোসিকালানে ছিল। কোসিকালন, যেখানে সাপুরে থাকতো? হ্যাঁ ম্যাডাম, গত সপ্তাহে ওর লোকেশন বেনারস ছিল, আর এখন কানপুরে, যেখানে মহেশের দ্বিতীয় নাম্বারটা অ্যাক্টিভ ছিল। তার মানে সেদিন মহেশ ওই নাম্বার থেকেই ফোন পেয়েছিল? হ্যাঁ ম্যাডাম। তার মানে এই সেই আসল ঘুঁটি যে বুড়িকে নাগিন বানাবার প্ল্যানে মহেশকেও সঙ্গে নিয়ে নিয়েছিল। আর সেটা বিনয় ছাড়া অন্য কেউ হতে পারে না, কারণ মহেশের সাথে সাথে বিনয়ও নিখোঁজ। একটা কাজ করো, 2টো নম্বরেরই শেষ লোকেশনটা বের করো। কানপুরে ওরা দুজন লাস্ট যেখানে দেখা করেছিল সেখানে গিয়ে খোঁজ খবর নাও। তিন দিন আগে এর বডি কানপুর হাইওয়েতে পাওয়া গেছে, চাকু মেরে হত্যা করা হয়েছে। এর পকেট থেকে কোনো আইডিই পাইনি, তাই একে আইডেন্টিফাইও করা যায়নি কে। এবার ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারছি না যাদব। বুড়িকে নাগিন বানাবার পেছনে 3 জন লোক জড়িয়েছিল, সাপুরে, বিনয় আর মহেশ। মহেশ এই প্ল্যানের মাস্টারমাইন্ড ছিল। সাপুরের পরে ওকেও মেরে ফেলা হলো, শুধু বেঁচে রইল বিনয়। এখন প্রশ্ন হচ্ছে, যদি বিনয় 2টো খুন করে থাকে তাহলে কেন করেছে, আসল কারণটা কি? মহেশের মৃত্যুতে এই কেসের সঙ্গে যুক্ত প্রশ্নগুলোকে আরো জটিল করে তুলেছিল, কারণ এতদিন পর্যন্ত মনে হচ্ছিল যে মহেশ নিজেই এই সম্পূর্ণ ষড়যন্ত্রের মূল মাথা, সেখানে বিনয়কে পুলিশ মহেশের ঘুঁটি বলে মনে করছিল। যদি সেই মহেশকে হত্যা করে থাকে তাহলে এই প্রশ্নটাই উঠছে যে এমন কি ঘটল যে নিজের রাজার ইশারায় চলতে থাকা পেয়াদাই নিজের রাজাকেই মাত দিয়ে দিল। আর বুড়িকে ইচ্ছাধারী নাগিন করার ষড়যন্ত্রের পিছনে বিনয়ের কি ভূমিকা ছিল সেটা জানার জন্য পুলিশ এখন বিনয়ের সন্ধানে লেগে পড়ল। ম্যাডাম, এইমাত্র খবর পেলাম যে কানপুরের একটা সেকেন্ড হ্যান্ড গ্যারাজে মহেশের গাড়ি বিক্রি করার জন্য রাখা হয়েছে। লেটস মুভ। না স্যার, এ ছিল না। আরে হ্যাঁ স্যার, এই ছিল। কোথা থেকে এসেছিল, নিজের ব্যাপারে কিছু বলেছিল কি? না ম্যাডাম, কিছুদিন আগে ওর সাথে বারে দেখা হয়েছিল। দাদা বসতে পারি এখানে? হ্যাঁ বসুন। থ্যাংক ইউ।
খুব অদ্ভুত লাগলো তাকে। প্রথম দেখাতেই বন্ধুত্ব করে ফেললো। যখন আমি আমার প্রফেশনের কথা বললাম তখন ও বললো যে ওর গাড়িটা বেচতে চায়। আমি বললাম এখানে চলে এসো। 3 দিন আগে ও এখানে এসেছিল। আমি ওর গাড়ির কন্ডিশন দেখলাম আর আমি বললাম 2 লাখ অব্দি পাইয়ে দিতে পারি। ও আমার থেকে 1 লাখ টাকা অ্যাডভান্স চাইলো। যখন গাড়ির পেপারস চাইলাম তখন বললো যখন গ্রাহক পাবে তখন দেখিয়ে দেবো। কিন্তু আপনি কিছু টাকা ওকে অ্যাডভান্স হিসেবে দিয়েছিলেন কি? হ্যাঁ, 50,000। ও আরো বেশি টাকা চাইছিল, বলছিল কোনো দরকার আছে। আমি ওকে এগ্রিমেন্ট সাইন করে নিলাম আর বললাম যখন তুমি বাকি পেপারগুলো দিয়ে দেবে তখন বাকি টাকা নিয়ে নিও। ও 2 দিনের সময় চাইলো। ও 2 দিনের সময়টা নকল কাগজপত্র তৈরি করার জন্য নিয়েছিল। ম্যাডাম, ও কাল সকালে এখানে পেপার নিয়ে আসবে। বুড়ি মামিকে নাগিন বানানোর ব্যাপারে কি ভূমিকা নিয়েছিলে? সত্যি কথা বলবে নাকি আরো হাড়গোড় ভাঙবো আমি? ম্যাম আমি সব বলছি, আমাকে ছেড়ে দিন না, আমি সব বলছি আপনাকে। চল বল। ম্যাডাম এই নাগমাতার নাটকটা মামার নিজের ইচ্ছেতেই বানিয়েছিল ম্যাম। আমি যদি সেদিনকে সুনিধি মামির সঙ্গে ওনাকে কথা বলতে না শুনতাম তাহলে উনি কোনোদিন আমাকে এই প্ল্যানে জড়াতেন না। সুনিধি কেন আমার মাথা খাচ্ছ বলো তো? আরে আমি তোমাকে বললাম না বুড়ির সাথে আমার কোনো সম্পর্ক নেই। দেখো তোমাকে আমি তোমার পুরো অধিকারই দেব, শুধু একটু ধৈর্য ধরো। মামা আমার থেকে কিচ্ছু লোকায়নি, সব সত্যি সত্যি বলে দিয়েছিল আমায়। দেখ তুই আমার ভাগ্নে হলেও আমি তোকে বন্ধুর মতো মানি। মানে আমি দুটো জাঁতা কলের মধ্যে ফেসে গেছি। পিষে ছাতু হওয়ার আগে আমি চাই এমন একটা ব্যাপার হোক যাতে সাপটাও মরে যায় আর লাঠিটাও না ভাঙে। কোন সাপটাকে মারতে চাও তুমি, এদিকেরটা না ওদিকেরটা? সমস্যা দুজনকে নিয়েই। সুনিধি আমার মনের সমস্যা আর বুড়ি আমার প্রাণের সমস্যা। দেখো ওটা যদি সত্যি সাপ হতো তাহলে ঠিক ছিল, কিন্তু ওটা একটা জলজান্ত মেয়ে। কিন্তু একটা জন্তুকে যদি মারো তাহলে পাপ হয়, আর একটা মেয়েকে মারলে ফাঁসি। তা তুমি এই অল্প বয়সে কেন মরতে চাইছো বলো তো? হ্যাঁ, বুড়িকে যদি আমরা সাপ বানিয়ে দিই, ইচ্ছাধারী যে আমাকে বিয়ে করবে বলে নারী হয় আর সেই মুক্তি পেয়ে সাপ হয়। মামা আগে থেকেই সব কিছু প্ল্যান করে রেখেছিল আর আমাকে এসবের মাধ্যম বানিয়ে ব্যবহার করেছে। ম্যাডাম আমি চেয়েও এর বিরোধিতা করতে পারিনি, কারণ আমার মতো অনাথের অনেক দেখাশোনা করেছেন উনি। কিন্তু এই নাটকটা করার জন্য সাপ কোথা থেকে পেলে তোমরা? সাপুরের থেকে। ওই বুড়ি মামিকে অপহরণ করেছিল। দেখ ভাই, আমাদের আলতু ফালতু দেখতে সাপ দিবি না, একটু ভালো দেখতে একটা সাপ দিবি। আপনি চিন্তা করবেন না, কাল রাতে তুই সাপটাকে নিয়ে বাড়ির বাইরে দাঁড়াস আর সাপটা ওকে দিয়ে দিস। আমি বুড়িকে কিছু বলে বাড়ির বাইরে পাঠাবো, তুই তখন ওকে অজ্ঞান করে নিয়ে যাস। কিন্তু একটা কথা মাথায় রাখিস, কেউ যেন জানতে না পারে। এটা আপনি আমার উপর ছেড়ে দিন। হ্যালো, হ্যাঁ মামা, সাপটা পেয়ে গেছি। বুড়ি মামিকে পাঠিয়ে দাও। মামা এই কাজটা করার জন্য দুধের টেম্পো নিয়ে এসেছিল, যার মধ্যে করে বুড়ি মামিকে নিয়ে চলে যায় আর আমি সাপটা নিয়ে মামার কাছে চলে যাই।
আর ওই সাপুড়েটা বুড়ির সাথে কি করে? মামা ওকে বলেছিল বুড়ি মামিকে মেরে যেন পুঁতে দেয়। আর মহেশকে কে? তো মহেশকে অ্যাকচুয়ালি কে আরে আপনি একটু পরে ফোন করবেন। হ্যাঁ, তো আপনারা হয়তো এটা ভাবছেন যে আপনাদের সকলকে এখানে কেন জড়ো করা হয়েছে, তাই তো? আসলে আমরা আপনাদের ইচ্ছাধারী নাগিনের আসল নাটকটা দেখাতে চাইছিলাম। ব্যাপারটা কি? যাদব, তাহলে এই হলো সেই নাগিন যে আগে অমির পঞ্চায়েত নির্বাচন জেতা সিঁড়ি ছিল, আর তারপর হরির বাড়ির হিরে। কিন্তু এটা তো একটা নাগ ম্যাডাম। আরে আগে পুরো কথাটা শুনুন তো, আমরা একে মহিলাও বানিয়ে ফেলতে পারি। না যা সব বলছে অদ্ভুত কথা। আমার তো কিছুই মাথা ঢুকছে না, কি হচ্ছেটা কি? এটা তো বুড়ি। বুড়ি? আরে আশ্চর্য! আরে এই তো বেঁচে আছে। বুড়ি বেঁচে আছে? কি কথা? হ্যাঁ, এবার আপনারা আপনাদের অন্ধবিশ্বাসের জোরে আমাকে ভগবান ভেবে পুজো করতে শুরু করার আগে একটু নিজের মাথাটা খাটান আর ভাবুন, যদি আমি সত্যি ওই নাগকে মহিলা বানিয়ে দিতাম না, তাহলে এতক্ষণ ওই নাগটা ওই ঝুড়ির মধ্যে থাকতো না। হ্যাঁ, ও নাগ, আর এ মহিলা রূপে নাগিন। ওনার ইচ্ছাতেই তো ইচ্ছাধারী নাগিনের নাটকটা ঘটেছিল। আরে আপনি একটু পরে ফোন করবেন। ম্যাডাম, আমি অর্জুন গিরি বলছি, ভগবতী কার ডিলার থেকে। এখানে একজন মহিলা এসেছে, বিনয়ের ব্যাপারে জিজ্ঞেস করছে। গুড, আপনি ওনাকে বলুন বিনয় কিছুক্ষণের মধ্যেই ওখানে পৌঁছে যাচ্ছে। ওকে ওখান থেকে কোথাও যেতে দেবেন না। ঠিক আছে ম্যাডাম। কোথায় সে? আসুন। এখনো ইচ্ছাধারী কেন হলো, কার জন্য হলো, তাকে দেখতে চাইবেন না আপনারা? কি বলছেন? দাঁড়াও দাঁড়াও, তোমরা দাঁড়াও। আরে এত রাগারাগি করার কি আছে? হ্যাঁ, প্রেমিক মানুষ বলে কথা, তাই না? আর প্রেমে তো সবকিছুই করা সম্ভব, তাই না? বল, সত্যিটা বল, 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 বল। আমি বলছি, সব বলছি আমি। বিয়ের পরে আমার স্বামী অনেক দূরে দূরে থাকতো, যেই কারণে আমি আর বিনয়ের কাছে চলে এসেছি। লুকিয়ে লুকিয়ে দেখা করা বন্ধ করো, চলো পালিয়ে যাই। আরে আমরা নিজে থেকে পালাবো না, মামা নিজেই আমাদের যাওয়ার ব্যবস্থা করবে, তাও আবার অনেক টাকা পয়সা দিয়ে। কি করে? তোমার কি মনে হয় গোবর্ধনে উনি কীর্তন গাইতে যান, রাসলীলা করতে জানুনি ওখানে? মানে? তোমার থেকে দূরে দূরে থাকে, তাই না? কারণ ওখানে একটা বউ আছে ওনার। আমি সব খোঁজ নিয়েছি, এবার দেখতে থাকো আমি কি করি। আমি সত্যি বলছি, আপনার স্বামী 6 মাস আগে ওই মেয়েটার সঙ্গে বিয়ে করেছে। যদি বিশ্বাস না হয় দরজাটা খুলে দেখে নিন, প্রমাণ পেয়ে যাবেন। দেখো, তীরটা কিন্তু একদম ঠিকঠাক জায়গায় লেগেছে। ওদিকে সুনিধি মামার জীবন দুর্বিষহ করে দিয়েছে, আর আমি ওনার মাথায় তোমাকে নাগিন বানিয়ে গায়েব করার কথা ভরে দিয়েছি। আমি দুটো জাঁতা কলের মধ্যে ফেসে গেছি। পিসে ছাতু হওয়ার আগে আমি চাই এমন একটা ব্যাপার হোক যাতে সাপটাও মরে যায় আর লাঠিটাও না ভাঙে। বাহ,
কি আইডিয়া দিয়েছো মামা। আচ্ছা, প্রবাদ বাক্যটা যদি সত্যি হয়ে যায় যে সাপও মরে গেল আর লাঠিও ভাঙলো না, তাহলে কি কি বলতে চাইছিস তুই? বুঝতে পারছি না। আমি ভাবছিলাম যে গ্রামের লোকেদের যদি একবার বিশ্বাস করানো যায় যে বুড়ি মামি নাগ দেবী, তাহলে ভেবে দেখো। তার মানে ইচ্ছেধারী নাগিনের নাটকটা মহেশ নয়, তোর আইডিয়া ছিল। হ্যাঁ ম্যাডাম, কিন্তু মামার মাথায় এটা ভরার পেছনে বুড়িও অনেক পরিশ্রম করেছে। ও গ্রামবাসীর বিশ্বাসের ভিত পাকা করছিল। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছিল, কিন্তু আমার দাদু ওই সাপটাকে নাগ দেবী বানিয়ে সবকিছু ধ্বংস করে দিল। নাহলে মামা চাইছিল যে গ্রামবাসীর বিশ্বাস জেতার পরে ওই সাপটাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসতে। তাহলে ওই সাপুর এটা কেন বলেছিল যে ওই নাগিনকে ও আবার বুড়ি বানিয়ে দিতে পারবে? কারণ ওই সাপুরিটা জেনে গেছিল ম্যাডাম যে আমি মামার চোখে ধুলো দিয়ে বুড়িকে বাঁচিয়ে রেখেছি, আর ও সেই ভয় দেখিয়ে আমার থেকে টাকা নিতে চেয়েছিল। তুমি বারবার এই গ্রামে ঘোরাফেরা করছো কেন? মামা তোমাকে বলেছেন এখান থেকে চলে যেতে। আগে আমি যেটা চেয়েছি সেটা দাও। যদি এমন না করি তাহলে? তাহলে দেখে নিও আমি কি করতে পারি। এরপর ওই সাপুরেটা ঘোষণা করে যে ও সাপ থেকে মেয়ে বানিয়ে দিতে পারবে, আর তারপর আমাকে দেখা করতে বলে। যদি তুই আজকে আমাকে টাকা না দিস তাহলে বিকালে এখানে কোনো চমৎকার নয়, তুই তোর মামা আর তোর মামির চিরহরণ করব, আর প্রত্যেক গ্রামবাসীকে জানিয়ে দেবো যে তোর আসল রূপটা কি। আচ্ছা, মহেশকে তুই মেরেছিলিস? হ্যাঁ, মারতে হয়েছে, কারণ আমরা এই রহস্যটা রহস্যই রাখতে চেয়েছিলাম। আমি একটু আসছি। হ্যাঁ বল। যা বলার ছিল বলে দিয়েছি, এখন আমি হাইওয়েতে দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি টাকাটা দিয়ে যাও, না হলে সব সত্যি গিয়ে সবার সামনে বলে দেবো কিন্তু। দেখ, তুই এসব কিছুই করবি না, আমি আসছি। আজকের পর আমার থেকে আর টাকা চাস না তুই। তুমি বেঁচে থাকলে তারপর তো চাইবো মামা। তাহলে এটাই ছিল ইচ্ছেধারী নাগিনের আসল নাটক, যার লেখক কুকর্মে জাল বিস্তার করতেই থাকে, আর আপনারা নাগকে নাগিন মনে করে তাকে পুজো করতে থাকেন। এনারা সম্পর্ক নিয়ে খেলা করে আপনাদের অন্ধবিশ্বাসী বানাতে থাকেন, আর আপনারা তো একের পর এক বোকামি করতে থাকেন। যারা মারা গেছে তারা ধোয়া তুলসী পাতা ছিল না। যেমন প্রতি সপ্তাহে গোবর্ধন যাওয়া আপনার ওই ছেলে মহেশ না তো কোনো ধার্মিক পুরুষ ছিল, আর না ওই সাপুরে কোনো ম্যাজিশিয়ান। তো এবার ভেবে বলুন, কার জয় জয়কার করবেন? ইচ্ছাধারী নাগিনের প্রাচীন কাহিনী শুধুমাত্র একটা কাল্পনিক বিষয়, আর তার সঙ্গে যুক্ত গল্প মিথ ছাড়া আর কিছুই নয়। কিন্তু এই মিথের সঙ্গে যুক্ত বিশ্বাসের সাহায্য নিয়ে এমন একটা অপরাধ সংগঠিত করা হলো যেটা সম্পর্ককে তো কলঙ্কিত করেই, আর তারই সঙ্গে এই প্রশ্নও তুলে দেয় যে আজও আমাদের সমাজ না জানি এমন কত অন্ধবিশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে। আস্থা থাকা ভালো কথা, কিন্তু যদি আপনার সেই আস্থা ভিত্তিহীন হয় তাহলে সেটা শুধু আপনাকেই নয় বরং আপনার কাছের মানুষদেরও ক্ষতি করতে পারে। এখন আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরও একটা চমকে দেওয়ার মতো ঘটনা নিয়ে।
ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।